নমস্কার শ্রোতা বন্ধুরা, ফিকল মাইন্ডেড গল্পের আসরে আপনাকে স্বাগত। চিরদিনের ভালো লাগা, ভয় পাওয়া, হেসে ওঠা, মন কেমন করা গল্পের সম্ভার নিয়ে আমরা হাজির আপনার অডিও লাইব্রেরিতে। আজ আপনাকে শোনাব বনফুলের লেখা শেষ ছবি। তবে গল্প শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ আপনার কাছে। যদি আমাদের পরিবেশনা আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে গল্প এসে প্রথমে আপনার দরজাতেই কড়া নাড়ে। আর গল্পটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার মতামত। আর হ্যাঁ, যদি আপনার প্রিয় কোনো গল্প শুনতে চান আমাদের কণ্ঠে, তাও জানান কমেন্ট বক্সে। আমরা সাধ্যমতো চেষ্টা করব আপনার ইচ্ছে পূরণে। তাহলে চলুন, আর দেরি নয়, শুরু হচ্ছে আজকের গল্প, বনফুলের লেখা শেষ ছবি। প্রথম যৌবনে তার সঙ্গে বন্ধুত্ব হয়েছিল। বন্ধুত্ব হওয়ার পর মনে হয়েছিল এমন একটা জিনিস পেলাম যা সহজে পাওয়া যায় না। রাত জেগে পড়া মুখস্থ করে পরীক্ষায় বেশ ভালো নম্বর পেয়েছিলাম। সেই নম্বরই আমাকে ঠেলে প্রেসিডেন্সি কলেজের কুলে তুলে দিয়েছিল। কুলে উঠে দেখলাম বাঁশি হাতে শ্যাম দাঁড়িয়ে আছে। দেখে অবাক হয়ে গেলাম। তবে এই শ্যাম যে রাধার উদ্দেশ্যে বাঁশি বাজায় সে কিন্তু বৃন্দাবনবাসিনী রাধা নয়, সে বিদেশিনী। কখনো ফরাসি দেশে থাকে, কখনো বা রাশিয়ায়। সাহিত্যের কুঞ্জবনে আমাদের শ্যামচাঁদ সেই অশরীরিণী নায়িকার মাঝে মাঝে দেখা পেত এবং বাঁশি বাজাত। সেই নায়িকা মুগ্ধ হয়েছিল কিনা জানি না, কিন্তু আমি বড় মুগ্ধ হয়ে গেলাম। একজোড়া বাঁয়া তবলা জোগাড় করে তার সঙ্গে মেতে উঠলাম সুর সাধনায়। কিছুদিন পরে আরও জমে গেল। সুরের আসরে সুরা দেবীও এসে যোগ দিলেন। সকলে আমাদের বলতো মানিক জোর। একসঙ্গে শোয়া বসা, একসঙ্গে খাওয়া দাওয়া, এক চায়ের দোকানে আড্ডা মারা, একসঙ্গে কন্টিনেন্টাল উপন্যাস পড়া, একসঙ্গে স্বপ্ন দেখা। কিন্তু হায়, প্রগতির পথে বাবারা চিরকাল একেবারে কাঁটার মতো। আমার বাবা একেবারে পর্বতের মতো পথরোধ করে দাঁড়ালেন। হঠাৎ একদিন টেলিগ্রাম পেলাম, অবিলম্বে চলে এসো। গেলাম। বাবা গালমন্দ করলেন না, কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, তোমাকে আর কলকাতায় পড়তে হবে না, এখানকারই একটা কলেজে ভর্তি করে দিচ্ছি, ভর্তি হয়ে যাও। বাবা অনমনীয় চরিত্রের লোক ছিলেন। তার সঙ্গে বাদ প্রতিবাদ করতে সাহস হল না। অতএব মনের দুঃখ মনে চেপে বহরমপুর কলেজেই ভর্তি হয়ে গেলাম। অবশ্য এজন্য এখন এই বৃদ্ধ বয়সে স্বর্গীয় পিতার চরণে বারবার শত কোটি প্রণাম জানাই। এখন আমি মুনসেফ। আশা আছে রিটায়ার করার আগে সাবজজ হতে পারব। শ্যামের সঙ্গে বাঁশি বাজালে এসব আদৌ হতো না। শ্যামকে কিন্তু একেবারে বর্জন করতে পারিনি। মাঝে মাঝে কয়েক ছত্র চিঠি লেখালেখি চলত। আজ তার প্রথম চিঠিটার একটা অংশবিশেষ পড়তে গিয়ে ভারী মজা লাগছে। সে লিখেছিল, তোমরা ভালো ছেলে, ভালোত্বের বাঁধা সড়কে চলে একদিন তোমরা একটা নির্দিষ্ট নাম করা সরাইখানায় ঠিক পৌঁছে যাবে। কিন্তু আমরা বাঁধা সড়কের ধার ধারি না। যে পথে কেউ চলেনি, আমরা সেই পথের পথিক। আমাদের পথের বর্ণনা কবি নজরুল ইসলাম দিয়েছেন, দুর্গম গিরি, কান্তার মরু। কিন্তু এ কবিতায় কবি কল্পনা করেছেন সঙ্গে আরও যাত্রী আছে। কিন্তু আমি যে পথে চলেছি সে পথে কেউ নেই, আমি একা। এমনকি সুনামও আমার সঙ্গী নয়। সবাই বলে আমি বখাটে ছেলে। সামাজিক অভিধানে সম্ভবত এইটিই আমার সংজ্ঞা। কিন্তু আমার একমাত্র সান্ত্বনা কি জানো? শেলি, কিডস, কেটে একদিন আমার দলেরই লোক ছিলেন। সমাজের কাছে তারা কেউই কোনোদিন ভালো ছেলে সার্টিফিকেট পাননি,
কিন্তু আমি আজকাল একটা অভাব বোধ করছি জানো। মেয়েরা সাধারণত পুরুষের প্রতিভাকে উদ্দীপ্ত করে তাকে অসাধ্য সাধনে প্রবৃত্ত করতে উৎসাহ দেয়, কিন্তু আমাদের দেশে সেরকম মেয়ে কোথায়? সবাই যেন ছাঁচে ঢালা পুতুল, হয় খেদি নেড়ি বর্গিবিন্দির ছাঁচে ঢালা, না হয় তথাকথিত আলোকপ্রাপ্ত সমাজের ছাঁচে ঢালা। স্বকীয়তার দীপ্তি কারো মধ্যেই তেমন দেখি না। মেরি ফ্রগলে, হ্যারিয়েট মনরো বা লটির মতো মেয়ে আমাদের ভদ্র সমাজে কই? সবাই মুখস্থ করা নীতি কথা বলে, প্রাণের কথা কারো মুখে বড় একটা শুনি না। সোনিয়ার মতো মেয়ে এদেশের মাটিতে কল্পনাতীত। জানো, সিঁড়ির দাম সম্প্রতি আকাশ ছোঁয়া হয়েছে। তুমি সিঁড়ি ছিলে তাই অনেক আকাশচুম্বী রত্ন তখন আহরণ করতে পারতাম। এখন সাধারণ একটা ব্র্যান্ডি জোটানোই দুষ্কর হয়ে পড়েছে। তাই এখন ধান্যেশ্বরীর সঙ্গে আলাপ করার চেষ্টা করছি, দেখি যদি তার প্রেমে পড়তে পারি। জানো, সেদিন একজন বহুদর্শীর মুখে শুনলাম দেশি ধেনো মদ শুধু যে সস্তা তাই নয়, শরীরের পক্ষেও উপকারী। তিনি অবশ্য গাঁজাকেই সর্বোচ্চ সম্মানের আসন দিলেন, কিন্তু ভাই আমি ওসব গাঁজা টাজা খেতে পারবো না। দ্বিতীয় আরেকটি চিঠিতে দেখছি, ভাই শিবেন, শুনলাম তুমি ভালো করে আইন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। জানি এইবার তোমাকে লাইন ধরতে হবে। এই লাইন ধরে যে টার্মিনাসে পৌঁছবে তার একটা বাঁধা ধরা ছবি তোমার জানা আছে, কিন্তু আমি যে পথে চলেছি তারও একটা নাম আছে, সবাই জানে। সে নামটি হলো অজানা। আমি সম্প্রতি একটি খবরের কাগজে প্রুফ রিডারের চাকরি পেয়েছি। বেতন যৎসামান্যই, সিগারেটের খরচাটা কোনো ক্রমে উঠে যায়। আমার বাকি খরচ যে চালায় তার নামটা আর নাই বা বললাম, কারণ তার নাম আর পরিচয় শুনলে তোমার হয়তো শারীরিক ও মানসিক বিক্ষোভ হবে, পিলে চমকে যাবে, নাকটা কুঁচকে একেবারে কুৎসিত রূপ ধারণ করবে। সুতরাং নামটা আর করব না। শুধু এইটুকুই জেনে রাখো, মেয়েটি মানবী রূপে দেবী। সমাজ বা সংসার তার সহিত সদ্ব্যবহার করেনি, তবুও সে সদা হাস্যমুখী। তবুও তার গানের ঝংকারে বাজে স্বর্গীয় সুর। যদি কোনোদিন এই অঞ্চলে আসো, আলাপ করিয়ে দেব। আমার বাবাও জানো একটি আশ্চর্য লোক, এখনো আমাকে টাকা পাঠিয়ে যাচ্ছেন। তার বোধহয় এখনো আশা আছে আমি বিএ পাশ করে তাঁর আপিসেই চাকরিতে ঢুকব। আমি যে অন্যত্র চাকুরি নিয়েছি সে কথা তাকে এখনো অবশ্য জানাইনি। জানালে হয়তো তিনি টাকা পাঠানো বন্ধ করে দেবেন। বোঝই তো, এ বাজারে মাসে 50 টাকা তুচ্ছ করার মতো নয়। তবে এখন যে বন্দরে আমার নৌকা লেগেছে তাতে মনে হয় আপাতত কিছুদিন নিশ্চিন্ত থাকা যাবে। সোনা আমাকে এক সেট ভালো কবিতার বই দিয়েছে জানো। ওই দেখো, নামটা শেষমেশ বলেই ফেললাম। কথাটা যেন চাউর করো না, আলাপ হলে দেখবে যেসব বড় বড় প্রতিভা সম্পন্ন পণ্ডিতেরা তোমার বাণী মন্দির অলঙ্কৃত করেছেন, সোনা তাদের চেয়ে কোনো অংশে কম নয়। কিন্তু সমাজের চোখে সে ঘৃণ্য পতিতা ছাড়া আর কিচ্ছু নয়। স্যাফোর কথা নিশ্চয়ই শুনেছ। আমার মনে হয় সোনা স্যাফোরই সমগোত্রীয়। আরেকটি চিঠিতে দেখছি, ভাই বড় মুশকিলে পড়ে গেছি জানিস। বাবা এক জায়গায় বিয়ের সম্বন্ধ করেছেন আমার। মেয়ে সুলক্ষণা এবং সদ্বংশিয়া, কিন্তু এ দুটি গুণ ছাড়া তার নিজের আর কোনো গুণ নেই। দেখতে কুৎসিত, লেখাপড়ায় তো ক অক্ষর গোমাংস, অত্যন্ত রোগা। আমি আপত্তি করেছিলাম জানিস, কিন্তু জানিসই তো বাবা সেকেলে গোঁড়া লোক। আমাকে জানিয়েছেন, তুমি যদি বিয়ে না করো তাহলে তোমার ভাইয়ের সঙ্গে ওর বিয়ে দেব, আর আমার বিষয় সম্পত্তি থেকে বঞ্চিত করব তোমাকে। আমি ওদের কথা দিয়েছি আমার কথার নড়চড় হবে না, ফেরত ডাকেই তোমার উত্তর চাই। আমি যে কি করে এরকম গোয়ার গোবিন্দ বাপের ছেলে হলুম
তা ভেবে পাই না। হ্যাঁ, মত দিয়েছি, মানে দিতে হয়েছে। আচ্ছা, তুই কি আমার বিয়েতে আসবি? আমার আর যাওয়া হয়নি, সামনেই পরীক্ষা ছিল। সেদিন পুরনো চিঠি ঘাঁটতে ঘাঁটতে শ্যামের আরও কয়েকটা চিঠি পেলাম। একটা চিঠি এরকম ছিল: ভাই, সোনাকে নিয়ে ভারী বিপদে পড়েছি জানিস। বাবা কলকাতায় একটা বাসা ভাড়া করে পিসিমা আর আমার বউকে এখানে পাঠিয়েছেন। সোনা বলেছে, তুমি আর আমার এখানে থেকো না, তুমি নির্মলার কাছে গিয়েই থাকো। তোমার যদি টাকার দরকার হয় আমার কাছ থেকে নিয়ে যেও। ও বলেনি, আমার স্ত্রীর নাম নির্মলা। তা যাই হোক, সোনাকে কিছুতেই নিরস্ত করতে পারছি না। সে আমাকে কিছুতেই তার কাছে থাকতে দেবে না। আমি যে সোনার বাসাতেই থাকি এবং সোনাই যে আমার ধ্যান, জ্ঞান, স্বপ্ন, এই কথাটা বাবা নিশ্চয়ই টের পেয়ে গেছেন। তা না হলে বাবা এখানে বাসা ভাড়া করতে যাবেন কেন? তা যাই হোক, সোনার সঙ্গে রফা হয়েছে শেষকালে একটা। তাকে বলেছি, নির্মলার কাছে আমি মাঝে মাঝে যাব, কিন্তু থাকবো তোমার কাছেই। জানিস, ইতিমধ্যে একদিন গিয়েছিলাম আমার বাড়িতে, রাত্রি 2টো নাগাদ। একটু মত্ত অবস্থায় ছিলাম। গলিতে ঢুকে দেখলাম আমাদের বাড়ির জানালার আবছা অন্ধকারে একটা রোগা মেয়ে গরাদ ধরে এক দৃষ্টে পথের দিকে চেয়ে আছে। আমার সাড়া পেয়ে ছুটে এসে নেমে কপাট খুলে দিল। আমি কোনো খবর দিয়ে যাইনি। হঠাৎ মনে হলো, রোজই দাঁড়িয়ে থাকে নাকি? জিজ্ঞেস করাতে চুপ করে রইল। এরপর শ্যামের আর কোনো চিঠি পেলাম না। সোনার এক নামজাদা ধনী বাবু ছিলেন। তিনি সোনাকে নিয়ে ইউরোপ ভ্রমণে বেরিয়েছিলেন। সোনার অনুরোধে শ্যামও তার প্রাইভেট সেক্রেটারি রূপে গিয়েছিল। প্রায় 3-4 বছর তার আর কোনো খবর পাইনি। হঠাৎ একদিন আমার আরেক বন্ধুর কাছে খবর পেলাম শ্যাম নাকি খুব অসুস্থ। সে কলকাতায় সোনার বাসাতেই আছে। একদিন তার সঙ্গে দেখা করতে গেলাম। কলকাতায় অন্য একটা কার্যোপলক্ষে যেতে হয়েছিল। ভাবলাম শ্যামকেও একবার দেখেই যাই, অনেকদিন তাকে দেখিনি। তার বাসায় যখন পৌঁছলাম তখন সোনা বাড়িতে ছিল না। সত্যি বলতে খবরটা শুনে বেশ একটু আরাম বোধ করলাম। দেখলাম শ্যাম একাই বিছানায় শুয়ে শুয়ে একটা বড় ছবির অ্যালবাম দেখছে। কিরে? আরে তুই, আয় আয়, বস। কতদিন পর। তুই একাই রয়েছিস? হ্যাঁ, একাই। সোনা ডাক্তারের কাছে থেকে গেছে। শুনলাম তোর নাকি খুব অসুখ। কি হয়েছে? যক্ষা, রাজযক্ষা। রাজকীয় জীবনযাপন করেছি তো। তার কোটরগত চোখ, খাঁড়ার মতো নাক, চোপসানো গালকে উদ্ভাসিত করে তার সেই হাসিটি ফুটে উঠল। দুর্গম গিরি কান্তার মরু পার হয়ে অবশেষে এইখানে এসে পৌঁছেছি। জবনিকা পড়বার আর দেরি নেই। এই বলে সে কাশতে লাগল। জীবনটা যে এত চট করে শেষ হয়ে যাবে তা ভাবিনি রে ভাই। অবশ্য শেষ হয়ে যাওয়াই নিয়ম। আবার কাশতে লাগল। বললাম, শ্যাম, থাকো সব কথা। ও ভালো কথা, ইউরোপ গিয়েছিলি শুনলাম। কি কি দেখলি সেখানে? দেখলাম দুরন্ত জীবন প্রবাহ বয়ে যাচ্ছে চারিদিকে। আর দেখলাম ওদেশের আর্ট গ্যালারিগুলো, প্রতিভাবান শিল্পীদের অমর সৃষ্টি সব।
অনেক ছবি, অনেক মর্মর মূর্তি। আর দেখলাম সোনাকে। বিশ্বাস কর ভাই, ওরকম মেয়ে হয় না। ও আমার জন্য যা করেছে তার তুলনা নেই। কিন্তু কিন্তু তবুও মনে হচ্ছে যেন ভুল করেছি। রূপ, লেখাপড়া, শিল্প, নাচ, গান, সাহিত্য, এই সব নিয়েই তো জীবন কাটলো। কিন্তু কিন্তু তবু মনে হচ্ছে। চুপ করে সে শূন্যের দিকে চেয়ে রইল। তারপর হেসে বলল, ছবি তো সারা জীবনে অনেক রকম দেখলাম, কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে কেবল একটি ছবি চোখের উপর ভাসছে, আর আর বাকি সব মুছে গেছে। কি ছবি সেটা? একটা রোগা মেয়ে, একটা রোগা মেয়ে অন্ধকার রাত্রে জানালার গড়ার ধরে রাস্তার দিকে আকুল নয়নে চেয়ে আছে। হ্যাঁ, এই ছবিটাই সব ছবিকে আড়াল করে আমার চোখের সামনে ফুটে উঠছে। মনে হচ্ছে ওইটাই শেষ পর্যন্ত থেকে যাবে। বুঝলাম আমি আশাতে শ্যাম একটু উত্তেজিত হয়ে পড়েছে, তাই বেশিক্ষণ বসলাম না, চলে আসলাম। পরদিনই শুনলাম শ্যামের মৃত্যু হয়েছে। এতক্ষণ শুনছিলেন বনফুলের লেখা শেষ ছবি। গল্প পাঠে সুমিত, শ্যামের চরিত্রে ও গল্পের সমগ্র রূপায়ণে আমি সুজয়। গল্পটি শোনার জন্য সমস্ত শ্রোতা বন্ধুদের ফিকল মাইন্ডেড জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ। আজ তবে এ পর্যন্তই। আসছি আগামীতে আরও একটি নতুন গল্প নিয়ে।